প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম মাইক্রো ইকোনমিক্সের টপিক। আমাদের চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 8, এটা আমাদের 2 নাম্বার লেকচার এবং সব মিলে এটা আমাদের 20 নাম্বার লেকচার। তো আমাদের চ্যাপ্টারের নাম আমরা দেখেছিলাম ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো এখন আমরা আমাদের যে টপিক আজকে দেখতে চাই, তো আমরা আমাদের এখন টপিকে চলে যেতে চাই। তো আমরা দেখছি যে আমাদের শুরুতে যে টপিকটা আছে সেটাকে আমরা বলছি যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, অর্থাৎ যেটাকে আমরা বলি উপযোগ সম্ভাবনা রেখা, সেটা কাকে বলে। এরপরে আমাদের নেক্সট আমরা দেখছি যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, অর্থাৎ মহা উপযোগ সম্ভাবনা রেখা, যেটাকে বাংলায় বলা হয়, সেটা কাকে বলে। এরপর আমরা দেখতে চাই যে প্যারেটো অপটিমালিটি কন্ডিশন এটা সবসময় ডিটারমিনিস্টিক কিনা, অথবা এটা কি ইনডিটারমিনিস্টিক। যদি ইনডিটারমিনিস্টিক হয় তাহলে সেখান থেকে এটাকে কিভাবে ডিটারমাইন করা যায় যে কোন পয়েন্টটা আসলে প্যারেটো অপটিমাম হবে। অথবা আমরা বলছি যে তাহলে এখানে ডিটারমিনেশন আর ইনডিটারমিনেশনের যখন কোশ্চেন আসছে তখন আমরা বলছি যে এখানে হয়তো নির্ধারণের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা এসছে প্রবলেম অফ ইনডিটারমিনেশন অফ প্যারেটো অপটিমালিটি। তো আমরা প্রথমে প্যারেটো অপটিমালিটির ইনডিটারমিনেশন দেখতে চাই এবং সেখান থেকে আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি ইকুইলিব্রিয়াম সেটাও দেখতে চাই। তো এরপরে আমরা দেখতে চাই যে ইনডিফারেন্স কার্ভ অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তো এই আমাদের প্যারেটো ইনডিটারমিনেশন থেকে যদি আমরা ডিটারমিনেশনে আসতে চাই তাহলে আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার লাগে। তো এরপরেই আমরা এই যে প্রবলেমটা সেটাকে আমরা রিমুভ করতে চাই। এটাকে বলা হয় যে রিমুভাল অফ ইনডিটারমিনেসি, প্রবলেম অফ প্যারেটো অপটিমালিটি, অর্থাৎ প্যারেটোর যে অনির্ণতা প্রবলেম সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। এটাকে আবার বলা হয় যে প্রসেস অফ সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ সমাজের যে একটা কল্যাণ সেটা সর্বোচ্চকরণের প্রক্রিয়াটা কি, সেটাকে আমরা বলি যে এখান থেকে আমাদের প্যারেটো অপটিমালিটি কন্ডিশনের ডিটারমিনেসি। এর আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি ডিটারমিনেশন অফ ব্লিস পয়েন্ট, অর্থাৎ ব্লিস পয়েন্টটা কিভাবে নির্ধারণ করা যায় সোসাইটির ক্ষেত্রে, সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে, সেটাও আমাদের কোশ্চেনটা সেম। তাহলে এখান থেকে মূলত আমরা 5টা টপিক আজকে দেখতে চাই। তো আমাদের শুরুর টপিকটাতে আমরা আসি, যেটাকে আমরা বলছি ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তো আমরা শুরুতে বলছি যে ইউটিলিটি সম্ভাবনা রেখা। তো যখন আমরা এই যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেখতে চাই তখন আমরা একটা সোসাইটির ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেখতে চাই। তো এখন কথা হলো যে এই যে আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, তো এই ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আসলে কি ইন্ডিকেট করে। তো এখন আমরা বলছি যে আমরা এর আগে দেখেছিলাম যে কন্ট্রাক্ট কার্ভ পেয়েছিলাম, একটা পেয়েছিলাম এক্সচেঞ্জের ক্ষেত্রে আর একটা পেয়েছিলাম প্রোডাকশনের ক্ষেত্রে, এক্সচেঞ্জ অফ গুডস আর একটা পেয়েছিলাম প্রোডাকশনের ক্ষেত্রে। তো আমরা জানি যে যখন আমাদের এক্সচেঞ্জ অফ গুডস এর ক্ষেত্রে পেয়েছিলাম তখন আমরা কিভাবে পেয়েছিলাম, যে সেখানে আমাদের ছিল দুইজন পার্সনকে আমরা চুজ করেছিলাম। সেই দুইজন পার্সনের যে এজওয়ার্থ বক্স নিয়েছিলাম আমরা, সেই এজওয়ার্থ বক্সে আমরা এক্স গুড নিয়েছিলাম, ওয়াই গুড নিয়েছিলাম, আর এ ভোক্তাকে নিয়েছিলাম আর বি ভোক্তাকে নিয়েছিলাম। কনজিউমার দুজন ছিল আমাদের, এ আর বি। তো এই দুজন কনজিউমারের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ রেখাগুলো দেখেছিলাম। তো যে যে পয়েন্টে আমাদের নিরপেক্ষ রেখাগুলো মিট করেছিল সেই মিটিং পয়েন্টগুলোকে যখন আমরা অ্যাড করেছিলাম তাহলে সেই অ্যাড করে যে রেখাটাকে আমরা পেয়েছিলাম সেই রেখার নাম দিয়েছিলাম আমরা এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ। আর এরপরে আমরা আরেকটা কার্ভ দেখেছিলাম যেটাকে আমরা বলেছিলাম যে কন্ট্রাক্ট কার্ভ অফ প্রোডাকশন। তো প্রোডাকশনের ক্ষেত্রে কন্ট্রাক্ট কার্ভ আমরা কিভাবে পেয়েছিলাম, যে সেখানে আমাদের ছিল যে আমাদের দুজন প্রডিউসার ছিল এবং সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ইনপুট ছিল লেবার আর ক্যাপিটাল। তো এখান থেকে আমরা বলেছিলাম যে আমাদের সোসাইটিতে যদি আমরা লেবার আর ক্যাপিটাল দিয়ে প্রডিউস করি তাহলে দেখা যাবে কি যে সরি এখানে আমাদের দুটো গুডস ছিল আর আমাদের দুটো ফ্যাক্টর ছিল। তো সেখানে আমরা কি বলেছিলাম যে আমরা যদি দুটো গুডের প্রোডাকশনের দিকে তাকাই তাহলে দুটো গুডের প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের উপকরণ ছিল লেবার আর ক্যাপিটাল। তো সেই লেবার আর ক্যাপিটাল দিয়ে আমরা প্রডিউস করতে পারি। কোনো গুডের যদি লেবার বেড়ে যায় তাহলে অন্য গুডের জন্য লেবার কমে যাবে, আবার যদি সেম প্রসেসে যদি ক্যাপিটাল বেড়ে যায় তাহলে অন্যটার জন্য ক্যাপিটাল কমে যাবে। এভাবে আমরা প্রডিউস করতে পারি আর কি, কারণ আমরা সেখানে ডিফারেন্ট লেবার আর ক্যাপিটালের কম্বিনেশন দেখেছিলাম। তো সেখান থেকে আমরা পেয়েছিলাম আইসোকোয়ান্ট দুটো গুডের ক্ষেত্রে এক্স আর ওয়াই। তো সেই আইসোকোয়ান্ট গুলোর যে মিটিং পয়েন্ট গুলো ছিল ডিফারেন্ট আইসোকোয়ান্টের, সেই মিটিং পয়েন্ট গুলোকে আমরা যখন অ্যাড করেছিলাম সেখান থেকে আমরা পেয়েছিলাম প্রোডাকশন কন্ট্রাক্ট কার্ভ। তো সেই এখন আমরা আসি এই যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ,
তো সেই ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমরা যে পাই সেটা আমাদের মূলত আসে এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ থেকে। অর্থাৎ আমাদের গুডস এর ক্ষেত্রে যে এক্সচেঞ্জ আসে ইনডিফারেন্স কার্ভ, সেই ইনডিফারেন্স কার্ভের থেকেই মূলত আমাদের আসে উপযোগ সম্ভাবনা রেখা। তো এবার আমরা আসি আমাদের উপযোগ সম্ভাবনা রেখা, এটা আমরা হোল সোসাইটির ক্ষেত্রে দেখতে চাই। তো যখন আমরা সোসাইটির ক্ষেত্রে উপযোগ সম্ভাবনা রেখা দেখতে চাই, তো সোসাইটিতে আমরা মূলত দুজন ব্যক্তিকে চুজ করে নিয়েছিলাম প্যারেটো অপটিমালিটির ক্ষেত্রে। তো যখন আমরা এখানে দেখাতে চাই তখন আমরা বলতে চাই একটা আমাদের দেয়া আছে ইউটিলিটি অফ এ, আরেকটা আমাদের দেয়া আছে ইউটিলিটি অফ বি, অর্থাৎ দুজনের ইউটিলিটি দেয়া আছে। তো সোসাইটিতে আমরা ইউটিলিটি পসিবিলিটি কার্ভে আমরা কি বলতে পারি, যে যদি সোসাইটিতে একজনের ইউটিলিটি বেড়ে যায় তাহলে আরেকজনের ইউটিলিটি কমে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভের শর্ত অনুসারে যদি একজন কোনো একটা গুড বেশি ভোগ করে বা দুটো গুড বেশি ভোগ করে তাহলে তার সার্বিকভাবে তার উপযোগ বাড়বে এবং অন্যজনের জন্য এক্স আর ওয়াই দুটো গুডের প্রাপ্যতা কমে যাবে, অথবা যদি একজন এক্স বেশি নেয় তাহলে আরেকজনের জন্য এক্স কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে যে যে ব্যক্তির ভোগের পার্থক্য হলে আমাদের উপযোগেরও পার্থক্য আছে। যদি আমাদের এ কনজিউমার যদি বেশি বেশি ভোগ করতে চায় তাহলে বি কনজিউমারের জন্য ইউটিলিটি কমে যাবে। তো এখানে আমাদের বলতে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমাদের দেখায় যে আহ, আহ, এই যে আমাদের একজনের যদি উপযোগ বাড়ে তাহলে সোসাইটিতে আরেকজনের উপযোগ কমে যাবে। এবং এই যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা বিন্দুই কিন্তু আমাদের প্যারেটো অপটিমাল সিচুয়েশন দেখায়। কারণ এর প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি বলি ইনডিফারেন্স কার্ভ, তাহলে দুজন ভোক্তার নিরপেক্ষ রেখা এখানে কিন্তু কি আছে, মিটিং পয়েন্ট। যেমন এটা যদি বলি আমি এর, তাহলে এটা হয়তো বি এর। তাহলে দেখা যাবে কি যে এ আর বি দুই এই পয়েন্টে কিন্তু সবার আমাদের যে নিরপেক্ষ রেখাগুলো আছে সেই নিরপেক্ষ রেখাগুলো কিন্তু এখানে মিট করেছে। তাহলে সেই মিটিং পয়েন্ট গুলোকে অ্যাড করলে আমরা পাই আমাদের উপযোগ সম্ভাবনা রেখা। তো এবার আমরা আসি আমাদের পরের টপিকে। তো পরের টপিকে আমরা বলছি যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তো এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেখতে গেলে মূলত আমাদের এখানে দুটো কনসেপ্ট লাগবে। তার আগে আমরা আরো বেশ কিছু কনসেপ্ট দেখে আসতে চাই। তো সেই কনসেপ্ট গুলো কি, যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ যেটাকে আমরা বলছি মহা উপযোগ সম্ভাবনা রেখা, তো সেই মহা উপযোগ সম্ভাবনা রেখাটা কিভাবে পাওয়া যায়, তারপরে আমরা আমার একটা ডেফিনেশনে আসবো। তো আমরা বলছি যে এর আগে আমরা দেখেছি যে এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ থেকে আমরা পেয়েছি আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আর আমরা এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, সেই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেখতে যে আমাদের এখানে আমাদের কন্ট্রাক্ট কার্ভেরও প্রয়োজন আছে, আবার আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভেরও প্রয়োজন আছে। তো কথা হলো যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কোনটা থেকে আসে। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আসে, আমরা জানি যে আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে যে এক্সচেঞ্জ হয় সেটার থেকে যে কন্ট্রাক্ট গুলো আসে সেই কন্ট্রাক্ট কার্ভ গুলোকে অ্যাড করে সেখান থেকে আমরা পাই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। অর্থাৎ আমরা জানি এখানে কোনো একটা গুডের উৎপাদন বাড়লে আরেকটা গুডের উৎপাদন কমে যায়, কারণ আমরা জানি সমাজের সম্পদ সীমিত। তাহলে যখন আমরা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভেরও প্রয়োজন, আবার আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভেরও প্রয়োজন। তাহলে এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ আমরা জানি যে আমরা পেয়েছিলাম যেগুলো নিরপেক্ষ রেখাগুলোকে অ্যাড করে আমরা পেয়েছিলাম আমাদের এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ। আর আমরা পেয়েছিলাম যে প্রোডাকশনের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট কার্ভ সেটা থেকে আমরা পেয়েছিলাম আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এবার আমরা আসি, আমরা দেখি এখান থেকে। তাহলে এখানে আমরা বলছি যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, সেটা আমাদের এ পাশে দেখানো আছে। তো সেটা পাওয়ার জন্য আমরা দেখি এখানে আমাদের প্রসেসটা, আমাদের ক অংশ যেটা সেটাতে আমাদের দেয়া আছে। তো আমাদের এই যে পিপি, এই যে পিপি এটাকে আমরা বলছি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এই যে আমরা দেখছি যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপরে আমাদের যে ডিফারেন্ট বিন্দু, এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এর প্রত্যেকটা পয়েন্টে আমরা জানি আইসোকোয়ান্ট সমান। দুটো গুডের প্রোডাকশনের ক্ষেত্রে যে আইসোকোয়ান্ট সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই সমান। তো সেটা পেয়েই মূলত আমাদের কন্ট্রাক্ট কার্ভটা আসে, সেই কন্ট্রাক্ট কার্ভ থেকে আমরা মূলত প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা পাই, যেটা আমরা আগেই ডিসকাস করেছি এর আগের চ্যাপ্টারে। তো এখন আমরা আসি, এবার আমরা দেখি যে আমি যদি বলি যে সোসাইটি আমাদের এই পয়েন্টে, আমরা শেষ ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেই পয়েন্টটা আমরা একটু দেখে আসি। যে আমি যদি বলি যে সোসাইটি আমার যদি এই পয়েন্টে থাকতে চায়, যদি এ পয়েন্টে, তাহলে এখানে প্রোডাকশন করতে চায়, তাহলে এখানে যদি প্রোডাকশন করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়ামে আমরা কি দেখে এসেছিলাম, আমরা বলেছিলাম যে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এটা সমান হতে হবে। তো মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কোত্থেকে আসে, অর্থাৎ সোসাইটি যে পরিমাণ উৎপাদন করেছে ভোক্তারা সেই পরিমাণ ভোগ করতে চায় কিনা দুটো দ্রব্যের।
যদি এরকম ভোগের ক্ষেত্রে পার্থক্য থাকে আর উৎপাদনের ক্ষেত্রে পার্থক্য থাকে, তাহলে সেক্ষেত্রে ভারসাম্য আসে না। যেমন আমি বলছি সোসাইটি বেশি বেশি এক্স গুড পেতে চায়, কিন্তু সেক্ষেত্রে আমি ওয়াই গুড বেশি প্রডিউস করেছি, তাহলে আমার প্রোডাক্ট ট্রান্সফরমেশন যা আছে আমার সেক্ষেত্রে কিন্তু এমআরএস সেম হবে না, অর্থাৎ আমার সাবস্টিটিউশন কিন্তু সেরকম না। সাবস্টিটিউশন এমন, আমি যদি বলি যে আমার এক্স গুড বেশি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই যে কার্ভের স্লোপটা আমি যদি দেখি, এই পয়েন্টে যে পরিমাণ এক্স আছে সেটাকে আমরা বলছি ও এক্স ওয়ান, আর এই পয়েন্টে যে পরিমাণ এক্স আছে সেটাকে আমরা বলছি ও এক্স টু। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু ডিফারেন্ট, কারণ এই দুই পয়েন্টের এর স্লোপটা ঢালু আর এর স্লোপটা স্টিপার। তাহলে যেটাকে আমরা বলছি যে স্টিপার বা খাড়া, সেটার কিন্তু এমআরপিটি আর এমআরএস এক হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এখন আমরা আসি, আমি যদি বলি যে সোসাইটি এখন আমাদের এ পয়েন্টে প্রডিউস করেছে, তো এ পয়েন্টে প্রডিউস করে যদি বি পয়েন্টে আমাদের কনজিউম করে, তাহলে কিন্তু আমাদের এই স্লোপ সেম না, যেমন এর স্লোপ এখানে আর এটা স্লোপ কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ স্লোপ গুলো আমাদের সমান হতে হয়, সমান হলে যে পরিমাণ ইকোনমিক্যাল প্রোডাকশন আছে কনসাম্পশনও সেম পরিমাণ হয়। এটা আমরা আগেই দেখে এসেছি। তো এখন আমরা আসি, আমাদের এই পয়েন্টে আমরা দেখছি কি, যে এই পয়েন্টে আমাদের এমআরপিটি কোনটা দিয়ে দেখানো হচ্ছে, এই পয়েন্টে স্লোপটা দিয়ে আমাদের মূলত এমআরপিটি দেখানো হচ্ছে। তাহলে সেই আমরা এই লাইনটা টেনে মূলত এই কার্ভের এখান থেকে স্লোপ পাই। তাহলে এ পয়েন্টে একটা স্লোপ আমাদের দেয়া আছে, যেটাকে আমরা বলছি এমআরপিটি, যেটার ফুল মিনিং আমরা বলেছিলাম মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন, অথবা সিম্পলি মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। আর এবার আমরা আসি, তাহলে আমরা প্রডিউস করেছি এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে প্রডিউস করলে আমরা দেখছি এক্স গুড কতটুকু প্রডিউস হয়েছে, তাহলে এ পয়েন্টে প্রডিউস করলে আমরা দেখছি এক্স গুড প্রডিউস হয়েছে ও এক্স ওয়ান। আর এখান থেকে আমরা দেখছি যে আমাদের ওয়াই গুডের প্রোডাকশন হচ্ছে ও ওয়াই টু। তাহলে আমরা দেখছি কি, যে এক্স ওয়ান এর প্রডিউস হয়েছে ও এক্স ওয়ান, আর ওয়াই এর প্রডিউস হয়েছে ও ওয়াই টু। সিম্পলি আমরা জাস্ট ভূমি অক্ষ লম্ব অক্ষ বরাবর লাইন টেনে এক্স আর ওয়াই এর প্রোডাকশন এখান থেকে দেখলাম। তো এখন আমরা যদি এখন ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে কি হবে? তো ডিস্ট্রিবিউট করতে চাইলে দেখতে হবে যে সোসাইটির নিরপেক্ষ রেখা কোথায় আছে। তো আমরা দেখছি যে এখানে আমাদের দুজন কনজিউমার আমরা বিবেচনা করেছিলাম, একজন হলো এ, আর এই পয়েন্ট বরাবর আরেকজন আছে আমাদের বি। তাহলে বি এরটা এভাবে নিচে নামতে থাকে, এভাবে নিচে নামতে থাকে, আর এরটা এভাবে উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে। উপরে উঠলে তার সন্তুষ্টি বেশি, আর নিচে নামলে তার সন্তুষ্টি কম। তো এখন আমরা দেখছি যে এই কার্ভের আমরা দেখছি যে সোসাইটি যে দুজন আমাদের পার্সন আছে, তারা এই পয়েন্টে কনজিউম করতে চায়। তার কারণ কি, এই পয়েন্টে দুজনের নিরপেক্ষ রেখা এক হয়ে গেছে। তাহলে এই পয়েন্টে আমরা দেখছি কি, যে নিরপেক্ষ রেখা এক হয়ে যাওয়ার ফলে এখানকার স্লোপ আর এখানকার স্লোপ সেম। তার অর্থ কি, সোসাইটি যে পরিমাণ প্রডিউস করেছে, দুজন কনজিউমার নিজেদের মধ্যে সেই পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী বন্টন করে নিতে চায়। তাহলে এখন বন্টনটা কিভাবে হবে? এই পয়েন্ট বরাবর যদি আমি দেখি, আমরা জাস্ট এই গ্রাফটা ব্যাখ্যা করি, তারপর এখানে আসছি। তাহলে এখান থেকে আমরা দেখছি কি, যে এখানে আমাদের এক্স এর প্রোডাকশন আমাদের দেয়া আছে এই পর্যন্ত, এই পর্যন্ত কার, তাহলে এই পর্যন্ত ধরে যদি ধরি এ, এ কনজিউমার এই পর্যন্ত এক্স কনজিউম করতে চায়, তাহলে এটাকে আমরা ধরলাম ও এক্স টু। আর সে এই পরিমাণ ওয়াই কনজিউম করতে চায়, কে, এ, এ যে কনজিউমার আছে সেই পরিমাণ ওয়াই চায়, যেটাকে আমরা বললাম ও ওয়াই থ্রি। তাহলে আমরা দেখলাম ও ওয়াই থ্রি আর ও এক্স টু এ চাই পেতে। তাহলে এক্স আর কতটুকু বাকি আছে, এইটুক দেওয়ার পরে এক্স আর বাকি আছে এইটুক। তাহলে এইটুক এক্স এখন কে পাবে, বি পাবে। আর এখানে ওয়াই কনজিউম করার পরে বাকি আছে এইটুক ওয়াই, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরাইজন্টাল অ্যাক্সিস যতটুকু কভার হয়নি ততটুকু এখান থেকে বি কনজিউমার পাবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, যে সোসাইটিতে যে পরিমাণ এক্স ওয়াই প্রডিউস আছে সেটা দুজন কনজিউমারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এবং তার সেখানে তাদের সন্তুষ্টিও ম্যাক্সিমাম, কারণ তারা দুজন নিরপেক্ষ রেখার একটা বিন্দুতে মিলিত হয়েছে, দুটো নিরপেক্ষ রেখা। এখন আমরা যদি বলি যে সোসাইটি এখন তাহলে বি পয়েন্টে প্রডিউস করেছে, তাহলে বি পয়েন্টে প্রডিউস করলে আমরা কি দেখছি, তাহলে বি পয়েন্টে যদি প্রডিউস করে, তাহলে আমরা দেখছি কি, যে সোসাইটিতে এখন এক্স গুডের প্রোডাকশন আগে ছিল ও এক্স ওয়ান, এখন আমরা দেখছি যে রিসোর্স এখন এক্স গুডের জন্য বেশি ব্যয় হচ্ছে, ফলে এক্স গুডের প্রোডাকশন আগে যা ছিল তার চাইতে এখন এক্স গুডের প্রোডাকশন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এক্স গুডের প্রোডাকশন কত হয়েছে, আগে যা ছিল ও এক্স ওয়ান, এখন আমাদের হয়ে গেছে ও এক্স টু। আর এখানে আমাদের ওয়াই গুডের প্রোডাকশন হচ্ছে ও ওয়াই ওয়ান। এখন এখানকার স্লোপ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপকে আমরা বলি মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন। তাহলে সেটা যা আছে, আর এখানকার যে স্লোপ, দুটো নিরপেক্ষ রেখার মাঝামাঝি লাইন টানলে আমরা সেটা পেয়ে যাই। কারণ এর এই পয়েন্ট বরাবর স্লোপ টানলে এরকমই আসে, আবার এই পয়েন্ট বরাবর স্লোপ টানলে এরকমই আসে। তাহলে মূলত এখানে এমআরএস আর এমআরপিটি দুটোই সমান আছে বি পয়েন্টও। তাহলে বি পয়েন্ট বরাবর আমরা কি দেখছি, যে এক্স আমাদের যে এ কনজিউমার সে এই পরিমাণ এক্স পেতে চায় আর এই পরিমাণ ওয়াই পেতে চায়। সেক্ষেত্রে আমাদের বি কতটুকু ওয়াই পাবে, এখান থেকে যতটুকু ওয়াই বাকি আছে সেটা পাবে বি, আর এখান থেকে যতটুকু এক্স এ পেয়েছে বাদ বাকি যতটুকু আছে সেটা আমাদের পাবে বি কনজিউমার এক্স যতটুকু বাকি আছে। তো এবার আমরা আসি যে এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ,
সেই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভে আমরা কিভাবে পাই? তো এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, আমাদের মনে রাখতে হবে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন দুটোই সমান হয়। অর্থাৎ সোসাইটির যে পয়েন্টে প্রডিউস করতে চায় সেই গুডগুলো মূলত ডিস্ট্রিবিউট হবে দুজন কনজিউমারের মধ্যে, এবং সেখানে তাদের ইউটিলিটি ম্যাক্সিমাম হবে। অর্থাৎ সোসাইটি সেই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে আসে। তো সেই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ পাওয়ার জন্য আমাদের জানি যে আমাদের এমআরপিটি আর এমআরএস দুটো পয়েন্টে সমান হতে হয়। তো এবার আমরা আসি, আমরা যদি দেখি যে এখানে এক্স আর ওয়াই এর প্রোডাকশন, তো সেই প্রোডাকশনের থেকে আমরা দুটো কার্ভ আগে ড্র করে নেই, যেটাকে আমরা বলছি যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, যেটা আমরা আগেই দেখে এসেছি। তো সেই ইউটিলিটি পসিবিলিটি কার্ভের ক্ষেত্রে কিভাবে আসে? তো আমাদের এ পয়েন্ট বরাবর থেকে একটা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আসবে। আমরা আগেই বলে নিয়েছি যে আমাদের এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ থেকে আমাদের আসবে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তো আমরা দেখি যে আমাদের এই যে এ পয়েন্ট বরাবর যে প্রোডাকশন, সেখান থেকে আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ কোনটা? তো এ পয়েন্ট বরাবর যে প্রোডাকশন, সেখান থেকে আমরা দেখি যে এখানে আমাদের কোন গুডের প্রোডাকশন বেশি। তো এখানে আমরা দেখছি যে ওয়াই এর দিকে আমাদের প্রোডাকশনের টেন্ডেন্সিটা বেশি। তো সেই পয়েন্ট বরাবর আমরা এরকম একটা পেলাম যে এখানে আমাদের এক্স গুডের প্রোডাকশন কম, আবার ওয়াই গুডের প্রোডাকশন বেশি। তো সেক্ষেত্রে আমরা পেলাম কি যে এই আমাদের টি জিরো আমরা একটা উপযোগ সম্ভাবনা রেখা পেলাম। তো এখানে আমরা দেখলাম কি যে এটা হলো আমাদের সেই উপযোগ সম্ভাবনা রেখা। এই হলো আমাদের সেই উপযোগ সম্ভাবনা রেখা। এখানে একজনের উপযোগ বাড়লে আরেকজনেরটা কমে যায়, কারণ আমি যদি দেখি যে এ কনজিউমার বেশি বেশি এক্স গুড ভোগ করছে, আবার তার ওয়াই গুডের কনসাম্পশন সেম আছে, বা সেক্ষেত্রে আমাদের দেখা যাবে কি যে প্রডিউসার আমাদের এক্স এর, আমাদের যে এ কনজিউমার তার উপযোগ বাড়বে। আবার যদি ধরি যে বি কনজিউমার, তার যদি দুটো গুডেরই ভোগ বাড়ে বা একটার বাড়ে অন্যটা স্থির থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তার উপযোগ বাড়বে। ফলে আবার ওয়াই এরটা, তখন বি এরটা আমাদের কমে যাবে, এরটা কমে যাবে, সরি। তো এখন আমরা আসি যে এখান থেকে আমরা পেলাম তাহলে কি যে এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ ওএ, এটার থেকে আমরা পেলাম আমাদের উপযোগ সম্ভাবনা রেখা, সেটা আমরা পেলাম টি জিরো, এটা হলো আমাদের সেই উপযোগ সম্ভাবনা রেখা। আর এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বি পয়েন্ট বরাবর যে প্রোডাকশন দেয়া আছে, সেখানে আমরা কি পেলাম? তাহলে সেই পয়েন্ট বরাবর আমরা পাচ্ছি হলো এক্স এর প্রোডাকশনটা এখানে গ্রেটার। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এটা কিন্তু এক্স এর দিকে ঢালু। এই যে টি ওয়ান এটা এক্স এর প্রোডাকশনটা বেশি, আর এখানে কিন্তু ওয়াই এর প্রোডাকশনটা কম। এই যে আমাদের টি ওয়ান বরাবর। তো এবার আমরা আসি, আমরা বলছি যে এখানে আমাদের দুটো পয়েন্ট আমরা পেয়েছিলাম, একটা হলো এ আর একটা বি। তো আমরা জানি যে এ আর বি তে যদি প্রোডাকশন হয়, তাহলে সেই পয়েন্ট বরাবর আমাদের সোসাইটির ইউটিলিটি কিন্তু ম্যাক্সিমাম। তো সেই পয়েন্ট বরাবর আমি যদি বলি যে এইটা হলো আমাদের এ পয়েন্ট আর এটা হলো আমাদের বি পয়েন্ট, তাহলে এই দুই পয়েন্ট বরাবর কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের কোনটা কোনটা সমান ছিল, এ পয়েন্ট আর বি পয়েন্ট বরাবর? তো এ পয়েন্ট বরাবর আমার যে উপযোগ সম্ভাবনা রেখা, সেই উপযোগ সম্ভাবনা রেখায় আমার কিন্তু এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। আবার এই পয়েন্ট বরাবর যদি আমি ধরি যে এখানে আমাদের সোসাইটিতে কনসাম্পশন হচ্ছে, তাহলে এই পয়েন্ট বরাবর কিন্তু আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। তো এরকম অসংখ্য এখান থেকে কন্ট্রাক্ট কার্ভ টানা যায়, এভাবে কন্ট্রাক্ট কার্ভ টানা যায় সোসাইটি কোন পয়েন্টে প্রডিউস করবে আর কোন পয়েন্টে সে কনজিউম করতে চায়, তার ভিত্তিতে এরকম অসংখ্য পয়েন্ট টানা যায়, অসংখ্য লাইন টানা যায় এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভ। তো সেই অসংখ্য লাইনগুলো টানলে দেখা যাবে কি যে আমাদের আরো অসংখ্য এরকম টোটাল এই আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আসবে, আরো অসংখ্য। তো সেই অসংখ্য ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তখন আমাদের এমআরপিটি আর এমআরএস সমান হতে পারে। তো যে পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান হবে, সেই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমাদের কি দেখাচ্ছে? যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে। অর্থাৎ এমআরপিটি আর এমআরএস যে পয়েন্টগুলোতে সমান, সেই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড আপ করতে পারি, তাহলে সেই অ্যাড আপ পয়েন্টগুলোর থেকে, যেমন এই পয়েন্ট চুজ করলে কিন্তু আমাদের এমআরপিটি আর এমআরএস সমান দেখাবে না, সেটা হয়তো ভিন্ন রকম দেখাবে। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে পয়েন্টগুলোতে এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, সেই পয়েন্টগুলোকে অ্যাড করলে, সেই পয়েন্টগুলো সেই কার্ভগুলো থেকে আমরা পেয়েছি আমাদের ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। এবং এই কার্ভগুলো যে পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, সেই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। এখানে যেহেতু আমাদের আঁকায় একটু অসুবিধা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা একটা বোর্ড নেই, বোর্ডে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কেমন হয় আমরা দেখি। তো আমি যদি বলি যে আমাদের এরকম দেয়া আছে, এই হলো একটা লাইন আমাদের দেয়া আছে, আর একটা লাইন আমরা এভাবে ড্র করলাম, এই একটা লাইন আমরা ড্র করলাম। এখন আমাদের ধরলাম আমাদের একটা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ দেয়া আছে এরকম, সরি এটাকে আমি একটু অন্যভাবে আঁকি।
আমাদের দেয়া আছে, ধরলাম ইউটিলিটি পসিবিলিটি কার্ভ একটা দেয়া আছে এরকম, আরেকটা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমাদের দেয়া আছে সাপোজ ধরলাম এরকম এরকম। তো এখন আমি আঁকতে চাই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে সেই ক্ষেত্রে ধরলাম আমাদের একটা পয়েন্ট দেয়া আছে যে এখানে আমাদের একটা ইকুইলিব্রিয়াম দেয়া আছে। ধরলাম যে পয়েন্টটা আমাদের কোনটা কোনটা সমান, এটাকে ধরলাম আমরা পয়েন্ট এ পয়েন্টে আমরা বলছি এখানে আমাদের এমআরপিটি আর হলো আমাদের এমআরএস পরস্পর সমান। এমআরপিটি সমান সমান হলো এখানে আমাদের এমআরএস, এটা পরস্পর সমান। আরেকটা পয়েন্ট আমাদের দেয়া আছে ধরলাম সাপোজ এখানে বি পয়েন্ট, যে বি পয়েন্টেও আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। তাহলে আমরা দেখছি কি যে এই আবার যদি আরেকটা কার্ভ দেয়া থাকে যেটা এরকম এরকম, তাহলে আরেকটা কার্ভ আমাদের দেয়া আছে সাপোজ, যেটাকে আমরা বলছি সেটা হলো আমাদের এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভ দেয়া আছে, যে কার্ভের আমরা বলছি যে এই পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, যেটাকে আমরা বললাম পয়েন্ট সি। এরকম অসংখ্য কার্ভ আমাদের দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা একটা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আঁকতে চাই, তাহলে ধরলাম যে সেটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে জাস্ট এভাবে নেমে গেল। তাহলে এই যে রেড লাইনটা আমরা পেলাম, এই রেড লাইনটাকে আমরা বলছি এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আমাদের পরীক্ষায় কিন্তু আসে জিইউপিসি কি, গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ কাকে বলে, যে আমরা যে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ গুলো পাই সেই ইউটিলিটি পসিবিলিটি কার্ভের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো আছে, যে যে পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, সেই পয়েন্ট গুলোকে অ্যাড আপ করলে আমরা যে রেখাটা পাই তাকে বলা হয় গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আমি ধরে নিচ্ছি এখানে কারো অসুবিধা থাকার কথা না। তাহলে ইউটিলিটি পসিবিলিটি কার্ভের বাইরের পয়েন্টগুলোকে যোগ করে বা যে যে পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, অর্থাৎ ভারসাম্য বিন্দু যে যে পয়েন্টে আছে সেই পয়েন্টগুলোকে অ্যাড করলে আমরা যে রেখাটা পাই তার নাম হলো গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভে আমরা কি দেখলাম, এর প্রত্যেকটা পয়েন্টে আমাদের কি আছে, ভারসাম্য আছে, কারণ এর প্রত্যেকটা পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান, এটা জানি মাথায় থাকে। তাহলে এরপরে আমরা আসি আমাদের পরের টপিকে। তাহলে এর টপিকটাতে আমরা আসি। তাহলে এবার আমরা দেখি এখান থেকে, তাহলে এই হলো আমরা পেলাম সেই আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, যেটা হলো জি জি প্রাইম। তো এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ থেকে মূলত আমাদের প্যারেটো ইনডিটারমিনিস্টিক প্রবলেমটা আসে, সেখান থেকে আমরা কিভাবে সলভ করে আসবো তার আগে আমরা আরেকটা কনসেপ্ট দেখে আসি। তো আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে আমাদের এখানে প্যারেটো প্রবলেম অফ ইনডিটারমিনেশন অফ প্যারেটো অপটিমালিটি, তো আমরা এটা মূলত গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভে আসে। তো এবার আমরা আসি আমাদের শেয়ারিং এ। তো এই শেয়ারে আমরা দেখেছিলাম যে আমাদের এই যে এটা হলো ছিল গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আমরা একটু এটাকে এভাবে লাগছি। তাহলে আমরা দেখি আগে এখানে ইনডিটারমিনেসি কি, প্যারেটো ইনডিটারমিনিস্টিক প্রবলেম যেটা, সেটাকে আমরা কিভাবে আসি। এটার নিচে হলো ইউটিলিটি অফ এ, উপরে হলো ইউটিলিটি অফ বি। তো এখান থেকে আমরা আসি, তো তারপর আমরা একটু এখান থেকে আসছি। এই যে আমরা একটু দেখে আসি, এটা হলো আমাদের ইউটিলিটি অফ এ, এটা হলো আমাদের ইউটিলিটি অফ বি। দুজনের ইউটিলিটি মূলত আমরা দেখছি এ আর বি কনজিউমার। আমাদের এক্সচেঞ্জ কন্ট্রাক্ট কার্ভও তাই দেখাচ্ছে, ইউটিলিটি অফ এ ইউটিলিটি অফ বি। তো সেখান থেকে মূলত আমরা অ্যানালাইজ করতে চাই। আমাদের সোসাইটির সবারটা নিতে পারছি না, কারণ এখানে আমাদের দুজনের পার্সনের বেশি দেখানো সম্ভব না। তো এখান থেকে আমরা আসি আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমরা কেমন পেয়েছিলাম। এটা ভ্যালু হলো আমাদের 0। এখানে আমরা বললাম এটা হলো আমাদের ইউটিলিটি অফ এ, যেটাকে আমরা বলছি ইউটিলিটি অফ এ, আর এটাকে বললাম এটা হলো আমাদের ইউটিলিটি অফ বি। এই হলো আমাদের দুজনের ইউটিলিটি দেয়া আছে। আর আমরা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ একটা পেয়েছিলাম, সেটাকে আমরা একটু ড্র করি। তাহলে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ ধরলাম এরকম ছিল। এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, যেটাকে আমরা বলছি যে এটা হলো আমাদের জিইউপিসি ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তোমরা যদি আমাকে শুনতে না পাও আমাকে জানাবে। এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। এখন আমরা বলছি এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের একটা করে ভারসাম্য আছে। সরি, তো এর পয়েন্টে আমরা বলছি যে
আচ্ছা সরি, তো এখান থেকে আমরা বলছি যে এটাকে একটু লিখে নিই পিসি। এর প্রত্যেকটা পয়েন্ট আমরা যদি ধরি যে আমাদের পয়েন্ট দেয়া আছে এটা, এটা একটা পয়েন্ট, আমরা যদি ধরি এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আমরা ধরলাম এটা হলো আমাদের পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা সি, এটা ডি, আর এটা আমাদের ই পয়েন্ট। তো এটাকে আমরা বললাম এটা হলো আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এটাকে আমরা বললাম জি, জি প্রাইম। এখন একটা কোশ্চেন করি। এবার রত্না আমাকে বলো যে এই যে আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ এ বি সি ডি ই পয়েন্ট আমরা নিয়েছি, এই পয়েন্টগুলো কি আমাদের প্রত্যেকটা পয়েন্টেই কি সোসাইটি থাকতে পারে? প্যারেটো জি স্যার। প্যারেটো তত্ত্ব অনুযায়ী এই যে এ বি সি ডি যে পয়েন্টগুলো আমরা পেয়েছি, অথবা এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, আমরা জাস্ট 5টা পয়েন্ট চুজ করেছি, এই 5টা পয়েন্টের প্রত্যেকটাতেই কি সোসাইটি থাকতে পারে? উম, না স্যার, আমার কাছে মনে হচ্ছে বি বিন্দু আর হচ্ছে ই বিন্দুতে থাকতে পারে। কেন বি বিন্দু আর ই বিন্দু থাকতে পারে? আমরা জানি যে প্যারেটো অপটিমালিটি তত্ত্ব অনুযায়ী এমআরপিটি আর এমআরএস যেখানে সমান হয় সোসাইটি সেখানে ইকুইলিব্রিয়ামে থাকে, মনে পড়ে? জি স্যার। তাহলে এমআরপিটি আর এমআরএস, আমরা এখানে বলছি যে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টেই আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। এ পয়েন্টেও যা, বি পয়েন্টেও যা, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। তাহলে তো যে কোনো পয়েন্টে সোসাইটি ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমার প্যারেটো ইনডিটারমিনেসি কি, প্যারেটো অনির্ণেয়তা কি, যে আমি এ পয়েন্টে থাকবো নাকি বি পয়েন্টে থাকবো নাকি সি পয়েন্টে থাকবো নাকি ডি পয়েন্টে থাকবো না ই পয়েন্টে থাকবো, এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা গেছে কি বলেছি? বোঝা গেছে? শুনতে পাচ্ছ? স্যার এই জায়গাটা আরেকটু বললে ভালো হতো মনে হয়, এই জায়গাটা আসলে বুঝতে পারিনি। যখন আমি যদি বলি যে আমি কি এ বি পয়েন্টে থাকবো, বি পয়েন্টে থাকলে আমার ইউটিলিটি অফ এ হলো এইটা আর ইউটিলিটি অফ বি হলো এইটা, বোঝা গেছে? এবার আমি যদি বলি আমি এখন কি জি সি স্যার। পয়েন্টে থাকবো, সি পয়েন্টে থাকলে আমার ইউটিলিটি অফ এ এইটা আর ইউটিলিটি অফ বি কোনটা, ইউটিলিটি অফ বি হলো এইটা। আবার যদি আমি বলি যে আমার যদি ডি পয়েন্টে থাকে ইউটিলিটি অফ এ এইটা, ইউটিলিটি অফ বি এইটা। তো সোসাইটি তো যে কোনো পয়েন্টেই থাকছে, তো যে কোনো পয়েন্টে থাকলে তো আমি একটা ইকুইলিব্রিয়াম পাচ্ছি না, সেটা কি এক্সাক্ট এ পয়েন্ট নাকি সেটা এক্সাক্ট বি পয়েন্ট নাকি সেটা এক্সাক্ট সি পয়েন্ট নাকি এক্সাক্ট ডি অথবা এক্সাক্ট ই, বোঝা গেছে কি বলেছি? কি বলেছি বোঝা গেছে? আমার তো তখন এ পয়েন্টও থাকতে পারে, বি তেও থাকতে পারে, সি তেও থাকতে পারে, ডি তেও থাকতে পারে, ই তেও থাকতে পারে, অর্থাৎ আমার পয়েন্ট জি গুলোর স্যার। মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে। তো আমার তো একটা ফিক্স পয়েন্ট থাকতে হবে যে আমি এই পয়েন্টে রিচ করতে চাই, তাহলে সেই ফিক্স পয়েন্ট তো এখান থেকে দেখানো যাচ্ছে না, দেখানো যাচ্ছে না বলেই এটাকে বলা হয় প্যারেটো অনির্ণেয়তার সমস্যা, অনির্ণেয়তার সমস্যা, বোঝা গেছে? যেটাকে আমরা বলি প্যারেটো ইনডিটারমিনেসি। জি স্যার। তার অর্থ কি, যে এই যে ইকুইলিব্রিয়াম গুলো আমরা পাচ্ছি এই ইকুইলিব্রিয়াম গুলো আমাদের ডিটারমিনিস্টিক না, এগুলো আমাদের যে কোনো পয়েন্টে একটা ইকুইলিব্রিয়াম আসতে পারে, এ বি সি ডি ই যে কোনো পয়েন্টে ইকুইলিব্রিয়াম আসতে পারে, কারণ এই যে কোনো পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। তাহলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে গেলে আমার কি করতে হবে? তাহলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে গেলে আমরা যেটা করি সেটা এখন আসতে চাই। তাহলে প্যারেটো ইনডিটারমিনেসি, এটা ইনডিটারমিনেসি কি, যে আমরা জানি প্যারেটো অপটিমালিটি তত্ত্ব অনুযায়ী যে যে পয়েন্টে এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান হয় সোসাইটি সেই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে আসতে পারে। তো যদি আমরা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ চিন্তা করি তাহলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টে আমাদের এমআরপিটি আর এমআরএস পরস্পর সমান। যেহেতু একাধিক পয়েন্ট বা অসংখ্য পয়েন্টে এমআরপিটি আর এমআরএস সমান, সেটা সোসাইটির কোন পয়েন্টে আসলে থাকবে সেটা বুঝে ওঠা কঠিন, বুঝে ওঠা কঠিন বলেই যেটাকে আমরা বলি প্যারেটো ইনডিটারমিনেসি। তো প্যারেটো ইনডিটারমিনেসি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? তাহলে এর পরেরটায় আমরা যাই। তো এই প্যারেটো ইনডিটারমিনেসি থেকে বের হয়ে আসার জন্য আমাদের আরেকটা কনসেপ্ট আসবে যেটাকে আমরা বলছি ইনডিফারেন্স কার্ভ অফ সোশ্যাল ওয়েলফেয়ার।
তাহলে সামাজিক নিরপেক্ষ রেখা যেটা, সেটা আমরা এখন দেখতে চাই। তো সামাজিক নিরপেক্ষ রেখা কি? সামাজিক নিরপেক্ষ রেখা আমাদের দেখায় দুজনের ইউটিলিটি, একজনের হলো ইউটিলিটি অফ এ, একজনের হলো ইউটিলিটি অফ বি, এবং এই রেখার প্রত্যেকটা পয়েন্টে আমাদের সোসাইটির অর্থাৎ সমাজের উপযোগ আমাদের সমান দেখাবে। এবং এটার কিন্তু উপযোগটা দুজন ব্যক্তির অ্যাড আপ করলে যে উপযোগ, সেই উপযোগটা মূলত আমরা সোসাইটির ওভারঅল উপযোগ আমরা পাবো এখান থেকে। অর্থাৎ এটা কিন্তু আমাদের যে এমন না যে একজন ব্যক্তির উপযোগ কোনো একটা গুড ভোগ করলে বাড়ছে বা কমছে, এরকম না। আমরা হোল সোসাইটিতে কত উপযোগ তারা পাচ্ছে, এবং উপযোগ একজনেরটা বাড়লে আরেকজনেরটা কমবে, এবং সোসাইটিতে উপযোগ মূলত সমান থাকবে। তো এখান থেকে আমরা পেয়েছি W1 হলো আমাদের সোসাইটির ওয়েলফেয়ার কার্ভ। তো সেই ওয়েলফেয়ার কার্ভে আমরা কি দেখছি, এ থেকে বি তে আসলে মূলত এর উপযোগ বাড়ে কিন্তু বি এরটা কমে। এ বি এরটা কমে গেলে, এই বি এরটা কমে গেলেও মূলত সোসাইটির ওয়েলফেয়ার সেম থাকে, কারণ একজনের কমছে আর একজনের বাড়ছে, সমান থাকে। আবার যদি আমি বলি যে W1 থেকে আমি W2 তে যাই, তাহলে ওভারঅল ইকোনমিক্স ওয়েলফেয়ার বাড়ে। আবার W2 থেকে W3 তে গেলে ওয়েলফেয়ার ওভারঅল ইকোনমিক কমে যায়, বেড়ে যায়। আবার যদি W3 থেকে W2 তে আসি, ওভারঅল ইকোনমির ওয়েলফেয়ার কমে। আবার W2 থেকে W1 এ আসলে ওয়েলফেয়ার ওভারঅল ইকোনমিক কমে যায়। আমাদের সময় কমে গেছে, তারপর আমরা আসছি, একটু দ্রুত বলছি আর কি। তো এখান থেকে আমরা যদি দেখি যে, আমি যদি বলি এখন এ থেকে আমি কিভাবে সি তে যেতে পারি, বা কিভাবে এ থেকে ডি তে যেতে পারি, অথবা আমি কিভাবে এ থেকে এই কার্ভে পৌঁছাতে পারি W2 তে। যেমন ধরলাম আমাদের ঢাকার হাজারীবাগে চামড়ার কারখানা ছিল। তো হাজারীবাগে যখন চামড়ার কারখানা ছিল, তখন আমরা জানি যে চামড়া আমাদের পরিবেশ দূষণ করত, আমাদের মাছ মৎস্য যে সম্পদ আছে সেটা নষ্ট করে দিয়েছে, কারণ নানা রকম কেমিক্যাল সে পানিতে মিশিয়েছে। আবার বাতাসের জন্য আমার স্বাস্থ্যগত দিক ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার ফলে আমাকে ডাক্তার দেখাতে হয়েছে। তো যেহেতু আমি সেখানকার চামড়ার জুতো পরি না, কিন্তু তার জন্য আমার স্বাস্থ্যগত দিক খারাপ হয়েছে। তো স্বাস্থ্যগত দিক খারাপ হলে কি হবে, যে আমার ওভারঅল ইকোনমির ওয়েলফেয়ার কমে যায়। তো গভর্নমেন্ট বলছে যে এখন এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমি সামাজিক কল্যাণ বাড়াতে চাই। তো আমি এক কাজ করি, যে আমি এমন কোন এলাকায় নিয়ে যাই যে এলাকায় নিয়ে গেলে তাদের ওয়েলফেয়ার কমবে না, ওয়েলফেয়ার চেঞ্জ হবে না। ধরলাম সেই এলাকা কোনটা, সাভারের একটা নির্জন এলাকা যেখানে জনবসতি নেই, আমি সেই এলাকায় চামড়ার কারখানাটা স্থানান্তর করলাম। তো চামড়ার কারখানা স্থানান্তর করার ফলে কি হলো, যে এই যে আমার হাজারীবাগের যারা ছিল, তাদের কিন্তু এখন স্বাস্থ্যগত খারাপের দিক কমে যাবে। অর্থাৎ তাদের কিন্তু এখন বাতাসের যে দুর্গন্ধ বা পানিতে যে মাছের যে মৎস্য সম্পদের যে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আর ওরকম হবে না। জেলেরা এখন মাছ ধরতে পারছে, তারপরে ফ্রেশ এয়ার আমি নিতে পাচ্ছি বাতাস থেকে। ফলে দেখা যাচ্ছে কি, যে আমি আগে এ পয়েন্টে ছিলাম, কিন্তু এখন কিন্তু আমি এ পয়েন্ট থেকে উপরে পৌঁছাতে পারি সরকারের পলিসির কারণে। পলিসি চেঞ্জ হওয়ার ফলে আমার টার্গেট, আমি কিন্তু এখন W1 থেকে W2 তে পৌঁছাতে পেরেছি। তো আমি জানি যে আমার ইকোনমিতে ওয়েলফেয়ার ইনক্রিজ করা টার্গেট। তো সেক্ষেত্রে আমরা দেখলাম কি, সামগ্রিকভাবে সরকারের পলিসির কারণে এভাবে ওয়েলফেয়ার বেড়ে যেতে পারে, W1 থেকে W2 বা W2 থেকে W3। আবার যে কোনো পলিসির কারণে ওয়েলফেয়ার কমেও যেতে পারে। যেমন আমি যদি বলি চামড়া কারখানা এখন সবচেয়ে জনবসতিপূর্ণ ঘন বসতিপূর্ণ এলাকায় এনে প্রতিষ্ঠা করা হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েলফেয়ার কমেও যেতে পারে। তো আমাদের দেখছি কি, যে সমাজের দুজন ব্যক্তির ওয়েলফেয়ার, একজনের যদি ওয়েলফেয়ার বেড়ে যায় তাহলে আরেকজনের ওয়েলফেয়ার কমে যাবে। এই দুজন ব্যক্তি মূলত সমাজকে রিপ্রেজেন্ট করে, আমরা ধরে নিলাম, কারণ দুজনের বেশি আমরা এখানে দেখাতে পাচ্ছি না। তো এখানে একজনের ওয়েলফেয়ার যদি বেড়ে যায়, তাহলে সার্বিকভাবে আরেকজনের ওয়েলফেয়ার কমে যাবে। অর্থাৎ কমে গেলে সোসাইটির ওয়েলফেয়ার একটা নির্দিষ্ট পর্যায়ে থাকবে আর কি। তো এটা বই থেকে একটু নিজেরা দেখে নিলেও হবে। তো সোসাইটির এই ওয়েলফেয়ারটা আমরা এখন আসি, এটা আমাদের প্রয়োজন আমাদের প্যারেটো যে ইনডিটারমিনেসি ছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য। তো এবার আমরা আসি, প্যারেটো ইনডিটারমিনেসি থেকে বের হয়ে আসতে গেলে আমাদের কি লাগে? আমাদের লাগছে হলো এই, আমরা দেখছি যে এটা হলো আমাদের ওয়েলফেয়ার কার্ভ, সোশ্যাল ওয়েলফেয়ার কার্ভ, ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ সোসাইটির। আর এটাকে আমরা বলছি গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই GG। তো এই দুটো কার্ভ মূলত আমাদের প্রয়োজন, আমরা যদি একটা প্যারেটো যে ইনডিটারমিনেসি প্রবলেম ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। তো কিভাবে বের হয়ে আসা যায়? যেমন আমরা যদি বলি যে এখানে আমরা তিনটা সোশ্যাল ওয়েলফেয়ার কার্ভ নিয়েছি, যেটাকে আমরা বলছি W1 একটা, W2 একটা, আর W3 একটা, সোশ্যাল ইনডিফারেন্স কার্ভ। তো এটাকে আমরা বলছি যে W1 রেখাটা আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের দুটো পয়েন্টে সেট করেছে, একটাকে বলছি আমরা পয়েন্ট R, আর একটাকে আমরা বলছি পয়েন্ট S। আর W2 আমাদের কিউ পয়েন্টে স্পর্শ করেছে, আর W3 আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি রেখার বাইরে। তো এই তিনটা পয়েন্টের মধ্যে যদি আমরা দেখি যে RQS, এই তিন পয়েন্টের কোন পয়েন্টে আমাদের ইকুইলিব্রিয়াম, যে কেউ একজন বলো। হ্যাঁ রত্না বলো, কুইক, 4 মিনিট সময় আছে। স্যার কিউ। কেন RRS আমাদের ইকুইলিব্রিয়াম না? প্যারেটোর মতে কি RS বিন্দু আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট? স্যার স্যার কিউ বিন্দুতে মনে হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। না, কিন্তু আমি বলছি যে প্যারেটো কাম্যতা অনুযায়ী আমাদের কি RQS তিনটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম দেখায়? তিনটাতে স্যার দেখাই তো।
কারণ আমাদের এটা হলো গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, জিজি। জি স্যার, গ্র্যান্ড যেখানে ইউটিলিটি স্যার পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা এমআরএস পয়েন্টে আর এমআরপিটি প্রত্যেকটা পয়েন্ট সমান হয়। জি স্যার, হ্যাঁ, এটা তো কারণ জানি। সোসাইটি যে পরিমাণ প্রডিউস করছে সোসাইটি সেই পরিমাণ কনজিউম করতে চায়। তাহলে এখন আমরা জি যদি বলি স্যার। যে সোসাইটি শুধু কনজিউম করলেই চলবে না, তার ওয়েলফেয়ারটাও দেখতে হবে। আমি যদি বলি যে আমি হাজারিবাগে প্রচুর পরিমাণে চামড়া জুতো উৎপাদন করছি, কিন্তু হাজারিবাগে চামড়া জুতো উৎপাদন করলে অনেকেই চামড়া জুতো পরে ভালো লাগছে, কিন্তু সেটা যে স্বাস্থ্যগত ক্ষতির দিক সেটা কিন্তু আমি অতভাবে চিন্তা করছি না। আমি ধরলাম চামড়া যা প্রডিউস করছি তাতে এটা আমার স্বাস্থ্যগত আরো খারাপ দিকে চলে যাচ্ছে। আমি তো ইকোনমিক্সে বলেছি যে যত প্রডিউস করা হবে তত কিন্তু আমাদের ওয়েলফেয়ার বাড়বে, গুডস এর প্রোডাকশনও বাড়বে, কনসাম্পশনও বাড়বে, সোসাইটির ওয়েলফেয়ার বাড়বে। কিন্তু সোসাইটি তো সাথে সাথে আমাদের বাতাস থেকে আমাদের কার্বন, আমাদের যে রাসায়নিক সেটাও কিন্তু গ্রহণ করছে, আবার আমাদের মাছেরও ক্ষতি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যে বলতে পারছি যে উৎপাদন বাড়লে যে সোসাইটির ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হয় সেটা কিন্তু আসলে সব ক্ষেত্রে কারেক্ট না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি যে এই যে আমরা দেখছি যে ওয়েলফেয়ার কার্ভ W1 আর W2, আমি যদি সোসাইটির ওয়েলফেয়ার দেখি, আমি যদি ওখান থেকে চামড়ার কারখানা সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের উপযোগ আরো বেড়েছে। আমি যে উৎপাদনের দিকে তাকিয়েছি সেদিক চিন্তা না করে আমরা কিন্তু এখানে দেখছি কি উপযোগটা কিন্তু আরো সোসাইটির বেড়ে গেছে। W1 এর চাইতে সে কিন্তু W2 তে রিস্ক করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখছি যে আমার চামড়া উৎপাদন কিন্তু এখন হচ্ছে, কিন্তু আমার এইখানে যাদের ওয়েলফেয়ার লস হচ্ছিল সেটা কিন্তু আর এখন হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে কি যে আর আর এস এই দুটো পয়েন্টের আমাদের সমাজের যে নিচের উপযোগ রেখা, সেই উপযোগ রেখায় কিন্তু তারা আছে। অর্থাৎ সোসাইটির যে ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা, সেটা কিন্তু নিচে, আর W2টা কিন্তু আমাদের উপরে, যেটা আমরা বলছি কিউ। তাহলে এই কিউ আর আর এস এই 3 পয়েন্টের মধ্যে আমরা কোন পয়েন্ট চুজ করেছি? কিউ পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের সোশ্যাল ইনডিফারেন্স কার্ভ মিট করেছে। অর্থাৎ গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বা সোশ্যাল ইনডিফারেন্স কার্ভ যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টে কিন্তু আমাদের ইনডিটারমিনেন্সের যে প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। অর্থাৎ এখানে ডিটারমিনিস্টিক ইকুইলিব্রিয়াম কোনটা, যেটাকে আমরা বলছি কিউ, কিউ এর আরেক নাম হলো ব্লিস পয়েন্ট। অর্থাৎ এটাই সমাজের কাম্যতা নির্দেশ করে। তো W3 থেকে পৌঁছানো সম্ভব? না স্যার, এটা তো আমাদের হচ্ছে যে স্যার। গিভেন রিসোর্স যা দেয়া আছে সেই গিভেন রিসোর্সে আমরা W2 এর উপরে যেতে পারি না, ঠিক আছে? জি স্যার। ফলে ফলে আমাদের, কারণ আমাদের তাহলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ উপরের দিকে যেতে হতো। যদি আদার কোনো উপরে নিতে পলিসি হবে। নেওয়া হয় বা কোনো কারণে যদি ইকোনমি রিসোর্স বেস চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই উপরের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভে যেতে পারতাম। যেতে পারলে সেক্ষেত্রে আমাদের জি ব্লিস পয়েন্টটাও চেঞ্জ হয়ে এই পয়েন্টে যেতে পারতো। তো আশা করি এইটা কিন্তু আমাদের এই যে লাস্টের যে টপিকটা, প্রায়োর টু ইনডিটারমিনেন্সি, এটা আমাদের পরীক্ষায় আসে। আবার গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এটা 4 মার্কের কোশ্চেন, এটাও পরীক্ষায় আসে। এই যে টপিক গুলো মূলত আজকে দেখানো হলো, এখানে 4 মার্কের আর 10 মার্কের কোশ্চেন আছে। এখানে ওই ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, ওটাও আমাদের 4 মার্কের কোশ্চেন আসে। আবার এইটা ইনডিটারমিনেন্সি প্রবলেম, সেখান থেকে কিভাবে ডিটারমিনিস্টিক হয়, এটা হলো 10 মার্কের কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো ভালো করে বই থেকে পড়ে নিতে হবে, বইতে অনেক ইনফরমেশনই মিসিং আছে। যদি কারোর ইংরেজি বই থাকে, অ্যাডভান্স ইকোনমিক থিওরি এইচএল আহুজা, তো সেই আহুজার বই থেকে দেখলে আশা করি এখানে আহুজার বইয়ে সব সুন্দর করে ক্লিয়ার করে লেখা আছে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা একজনকে পাইনি আর কি, একজনকে মিস করেছি। তো সেক্ষেত্রে আজকের সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি।